আমার 18 বছরের ভাইপো প্রতিদিন শুধু খালি বলতো, কাকি আমি তোমার লাল ঘোড়াতে চড়তে চাই। ভাইপো মুখ থেকে এই রকম ধরনের কথা শুনে আমার খুব খারাপ লাগত। তারপর একদিন আমি আমার ভাইপোকে আমার লাল ঘোড়াতে চড়তে দিয়েছিলাম। তারপর আমার 18 বছরের ভাইপো আমাকে যা করেছিল, তাতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। বন্ধুরা, অনেক মজার একটি গল্প। গল্পটি শুনলে তোমাদের হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। আমার নাম শান্তা। আমার বয়স 25 বছর। আমার 19 বছরের ভাতিজা আমার লাল ঘোড়ার উপরে চাপার জন্য পাগলের মতো করত। আমি তাকে বাচ্চা ভেবে অনেক বড় ভুল করেছিলাম। সে যখন প্রত্যেক দিন আমাকে দেখে জেদ করত যে সে আমার লাল ঘোড়া উপরে চাপতে চায়, তখন আমি তাকে একদিন সুযোগ দিয়েছিলাম আমার লাল গোলার উপরে চাপার। সে যখন আমার লাল ঘোড়ার উপরে ছিল, তখন আমার চোখ দুটো কপালে উঠে গিয়েছিল। আমার ভাতিজাকে বাচ্চা ভেবে আমি অনেক বড় ভুল করেছিলাম। সেদিন সে লাইট বন্ধ করে আমার লাল ঘোড়ার উপরে যা করেছিল, তাতে আমার চোখ মুখ লাল হয়ে গেছিল। আমি খুব সুন্দরী ছিলাম বলে বরদা আমার বিয়ে অবিন্দ্রের সঙ্গে দিয়েছিল। অবিন্দ্র খুব ধনী পরিবার থেকে বাস করত। তার বাবা মা ছিল না, কিন্তু তাদের অনেক। কিন্তু অবিন্দ্র নিজেও অনেক বড় কোম্পানিতে চাকরি করত। আমি গরিব হওয়া সত্ত্বেও অবিন্দ্র আমাকে পছন্দ করেছিল, কারণ আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম। সে আমাদের কাছে কোনো পণের দাবি করেনি। আমার বিয়ে নো ডিমান্ডেই হয়েছিল। আমি তো খুব খুশি ছিলাম এটা ভেবে যে আমার বিয়ে অবিন্দ্রের সঙ্গে হচ্ছে, প্রত্যেকটা মেয়ের মতো। আমিও নিজের বিয়ের জন্য খুব হতাশায় ছিলাম। তারপর বিয়ের পরে আমি যখন শ্বশুর বাড়ি চলে আসি, তখন অবিন্দ্রের বিশাল বড় বাড়ি দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। আমি গরিব ঘরের মেয়ে ছিলাম, তাই এত বড় ঘরে বিয়ে হবে আমি কোনোদিন আশা করিনি। আমাদের বিয়ের জন্য ননদ বাড়ি এসেছিল। আমার ননদের বিয়ে হয়ে গেছিল। আমাদের বিয়ের 2 বছর আগে ননদের বিয়ে হয়েছিল। বিয়ের প্রথম দিন ফুলসজ্জার রাতে আমাদের বেডরুম দেখে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ অবিন্দ্র পুরো ঘরটাকে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছিল এবং বিছানাটা এত সুন্দরভাবে সাজিয়েছিল যে আমি স্বপ্নেও ভাবিনি যে আমার ফুলসজ্জার রাত এত সুন্দর ঘরে হবে। তারপর অবিন্দ্র যখন রুমে এসেছিল, তখন আমি ঘোমটা দিয়ে বিছানাতেই বসেছিলাম এবং মনে মনে খুব খুশি ছিলাম। তারপর অবিন্দ্র আমার কাছে এসে আমার ধরে বলেছিল, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কোনোদিন কোনো কিছুর অসুবিধা হতে দেব না। তারপর অবিন্দ্র আমার উপরে অনেক ভালোবাসা লুটিয়েছিল। প্রথমে তো আমার একটু লজ্জা লাগছিল, কিন্তু ধীরে ধীরে অবিন্দ্র যত আমার কাছে এসেছিল, ততই আমার লজ্জা কেটে গেছিল। সারা রাত আমরা একে অপরকে অনেক ভালোবাসা দিয়েছিলাম। তারপর সকাল হতেই অবিন্দ্র বলেছিল সে নাকি সেই দিনই বিদেশে চলে যাবে, তার নাকি জরুরি কাজ আছে। অবিন্দ্র বিদেশে চলে যাবে সেটা শুনে তো আমি খুবই আশ্চর্য হয়েছিলাম, কারণ সে এই কথাটা বিয়ের আগে বলেনি যে বিয়ের পরের দিনই সে বিদেশে চলে যাবে। অবিন্দ্র বিদেশ চলে যাবে এই কথা শুনে আমি তাকে ধরে কাঁদতে শুরু করেছিলাম। সে তখন আমাকে অনেক বুঝিয়েছিল যে সে কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে আসবে এবং তার জন্য নাকি এই মিটিংটা খুবই জরুরি। বিয়ের পরে যখন কোনো স্বামী তার স্ত্রীকে রেখে বাইরে চলে যায়, সেটার কষ্টটা আমি খুব ভালোভাবেই জানতাম। বিদেশে না যায়, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। উল্টে সে আমাকে বুঝিয়েছিল যে তাকে বিদেশে যেতেই হবে। তারপর সেদিন সারা রাত আমি অবিন্দ্রের সঙ্গে কথাবার্তা বলতে বলতে সকাল হয়ে যায়। তারপর অবিন্দ্র তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বিদেশে যাওয়ার জন্য তৈরি হয়। সে যখন তৈরি হচ্ছিল, আমি ততক্ষণ এই কথাটা ভেবে কেঁদে যাচ্ছিলাম যে বিয়ে হতে একটা দিনও হয়নি, আর আমার স্বামী আমাকে ছেড়ে বিদেশে চলে যাবে। তাহলে আমি এত বড় বাড়িতে কিভাবে একা থাকব? কারণ আমার ননদ তো সেদিন ভোরবেলা আমি অবিন্দ্রকে অনেক রিকোয়েস্ট করেছিলাম সে যাতে আমাকে এভাবে একা ছেড়ে আর 2টা দিন পরে তার নিজের শ্বশুর বাড়ি চলে যাবে বলেছিল। আর এমনিতেও আমি নন্দকে কতদিন এই বাড়িতে রাখতাম? তার নিজেরও স্বামী আছে, সংসার আছে। সে নিজের স্বামী ও শ্বশুর বাড়ি ছেড়ে আমার কাছে তো বেশি দিন থাকতে পারত না।
আমার তো এই কথাটা ভেবে খুব রাগ হচ্ছিল যে অভিন্দ্র আগে কেন বলেনি যে সে আমাদের বিয়ের পরের দিন বিদেশে চলে যাবে। তারপর সে বিদেশে যাওয়ার আগে আমাকে একটা কথা বলেছিল যে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমার ভাতিজাকে এই বাড়িতে ডেকেছি। সে নিজের পড়াশোনা এখান থেকেই করবে এবং তোমার খেয়ালও রাখবে। সে কালকে এখানে চলে আসবে, তাই তুমি একদম চিন্তা করো না। আমি তোমার কথা ভেবেই আমার ভাতিজাকে এখানে ডেকেছি, যাতে তোমাকে এত বড় বাড়িতে একা মনে না হয়। আমার অনেক বারণ করা সত্ত্বেও অভিন্দ্র আমাকে একা রেখে বিদেশে চলে যায়। পরের দিন সকালবেলা আমার নন্দ ও তার শ্বশুর বাড়ি চলে যায়। সেদিন আমার সমীর ভাইপোর আসার কথা ছিল। সেদিন আমি বাড়িতে একদম একা ছিলাম, তাই ভাবলাম আস্তাবলে যে লাল রঙের ঘোড়া আছে তাকে একবার দেখে আসি। আসলে আমাদের বাড়ির পিছন দিকে একটা আস্তাবল ছিল। ওই আস্তাবলে দুইটা লাল রঙের মেয়ে ঘোড়া ছিল। আমার স্বামী পশু পাখিদের খুবই ভালোবাসত এবং তার ঘোড়ার খুব শখ ছিল। ওই আস্তাবলে নাকি এর আগে আরও অনেক ঘোড়া ছিল, কিন্তু আমার স্বামী তাদের সময় দিতে না পারায় এখন মাত্র দুইটা ঘোড়া এসে ঠেকেছে। তারপর ঘোড়া দুটোর দেখাশোনা করার পরে আমি যখন ঘরে গেলাম, তখন অত বড় বাড়িটা দেখে আমার বড্ড ভয় লাগছিল। মনে হচ্ছিল যেন অত বড় বাড়িটা আমাকে জেন গিলতে আসছে। তারপর বরের কথা মনে করে আমি আবার যখন কাঁদতে শুরু করেছিলাম, ঠিক ওই সময় আমাদের বাড়ির বেল বেজে উঠল। বাড়ির দরজা খুলতেই দেখলাম একটা হাট্টা-কাট্টা ছেলে আমার সামনে দাঁড়িয়েছিল। তাকে দেখে আমি আন্দাজ লাগিয়েছিলাম যে সে আমার বরের ভাইপো, কারণ বিয়ের সময় আমি তাকে একবার দেখেছিলাম। বর তো বলেছিল তার ভাইপো নাকি 18 বছর বয়স, কিন্তু তার শরীর স্বাস্থ্য দেখে কোনো মতেই মনে হয়নি যে সে 18 বছরের যুবক ছিল। ঘরের দরজা খুলতেই সে আমার দিকে তাকিয়ে বলল, চাচি, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। দেখতে তুমি ভীষণ সুন্দরী। আমার চাচা খুব ভাগ্যবান যে তোমার মতো সুন্দরী বউ পেয়েছে। তার মুখে নিজের তারিফ শুনে আমি একটু লজ্জা পেয়ে বললাম, আমার তারিফ পরে করবে, তুমি এখন ভেতরে চলে এসো। ওর নাম ছিল অভিজিৎ। অভিজিতের বাড়ি আসার পরে আমি অভিন্দ্রকে ফোন করে বলেছিলাম যে তার ভাইপো বাড়ি চলে এসেছে। আমার ভাসুরের ছেলে মানে অভিজিতের এই বাড়িতে আসার পরেও আমি বরকে প্রায় ফোন করে কান্নাকাটি করে বলতাম যে সে যাতে বাড়ি ফিরে চলে আসে। তখন বর আমাকে একটাই কথা বলতো, তার কাজ শেষ না হওয়া পর্যন্ত সে নাকি বাড়ি ফিরে আসতে পারবে না। এদিকে অভিজিতের আসার পরে সে আমার সঙ্গে এত কথা বলতো ও গল্প করত যে আমার হাসতে ইচ্ছে না করলেও আমি মাঝে মধ্যে হেসে ফেলতাম, কারণ আমার স্বামীর বিদেশে চলে যাওয়ার পরে আমার মন খুব খারাপ থাকত, যেহেতু আমি তাকে কাছে পেতে চাইতাম। এদিকে ধীরে ধীরে অভিজিৎ তার প্রত্যেকটা কথা আমার সঙ্গে শেয়ার করত এবং সে প্রত্যেকটা দিন আমার সৌন্দর্যের খুবই তারিফ করত। ধীরে ধীরে আমার মনে হতে লাগলো যে সে হয়তো আমার কাছে আসার চেষ্টা করছে, কারণ আমি যখনই রান্নাঘরে রান্না করতাম তখন সে হঠাৎ করেই আমার কাছে এসে দাঁড়িয়ে যেত এবং আমাকে ভয় পাইয়ে দিত। আমি তো তাকে বাচ্চা ভেবে কিছু বলতাম না, কিন্তু তার এই জিনিসগুলো আমার ভীষণই খারাপ লাগত। সে আমাদের এখানে একটা কলেজে অ্যাডমিশন নিয়েছিল। সে বাড়ির বাইরে গেলে আমাকে কিন্তু বলেই যেত। একদিন আমি যখন আস্তাবলে আমার লাল ঘোড়াটার পিঠে হাত বুলিয়ে তাকে একটুখানি আদর করছিলাম, তখন অভিজিৎ আমার কাছে এসে বলেছিল, চাচি, এই লাল ঘোড়াটা ঠিক তোমার মতোই সুন্দরী। তুমি যেমন ভীষণ সুন্দরী, তোমার এই লাল ঘোড়াটা ও খুবই সুন্দরী। একদিন আমি তোমার এই লাল ঘোড়ার উপরে বসবই এবং অশ্বারোহণ করবই। চাচি, তুমি আমাকে কবে তোমার এই লাল ঘোড়ার উপরে বসতে দেবে? আমি তো অভিজিতের কথা শুনে তার কথাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে প্রত্যেক দিন আমাকে এই একটাই কথা বলতো যে চাচি, তুমি আমাকে কবে তোমার এই লাল ঘোড়ার উপরে বসতে দেবে? আমি তো প্রত্যেকবার হেসে তার এই কথাটাকে উড়িয়ে দিতাম, কিন্তু ধীরে ধীরে তার এই কথার মানে আমার খুব খারাপ লাগতে শুরু হয়। আমি তখন ঘরের ভিতরে দরজা বন্ধ করে আমার বরকে ফোন করতাম এবং কাঁদতাম, কিন্তু আমি নিজের মনের কথাগুলো আমার বরকে কোনোদিনও বলতে পারতাম না। একদিন রাত্রিবেলা আমি যখন নিজের ঘরে ঘুমিয়েছিলাম, তখন মনে হলো ভাইপোর ঘর থেকে, মানে অভিজিতের ঘর থেকে যেন কিছু একটা আওয়াজ আসছে। আমি ওই আওয়াজ শুনে তো ভয়ে চুপচাপ শুয়ে পড়েছিলাম। আমার তো সাহস হয়নি এটা দেখার।
যে তার ঘর থেকে ওটা কিসের আওয়াজ আসছিল। এমনকি এই বেশ কিছু দিনে আমি তার একটা জিনিস লক্ষ্য করেছিলাম। সে প্রত্যেক দিন মোবাইলের মধ্যে কিছু না কিছু দেখত, এবং আমি যখনই তার পাশে যেতাম সে ঘাবড়ে গিয়ে মোবাইলটাকে বন্ধ করে রেখে দিত। জানি না সে মোবাইলের মধ্যে এমন কি দেখত যে আমাকে দেখামাত্রই সে মোবাইলটাকে বন্ধ করে রেখে দিত। আমি তাকে কোনো কিছু জিজ্ঞেস করার সাহস পাইনি, কারণ জানি না কেন আমার মনের মধ্যে একটা ভয় ছিল যে আমি বাড়িতে একা আছি, আমার বর বিদেশে আছে, এবং আমি যদি তাকে কোনো কিছু জিজ্ঞেস করতে যাই এবং সে যদি আমার সঙ্গে কোনো কিছু খারাপ করে বসে, তাহলে আমি তো কাউকে মুখ দেখানোর মতো যোগ্য থাকব না, কারণ মানুষ তো সব সময় মেয়েদেরকেই খারাপ মনে করবে। আমি তো বুঝতে পারছিলাম না এই কথাগুলো আমি কাকে বলবো, কার সঙ্গে আমি এই কথাগুলো শেয়ার করব। তারপর সেদিন রাত্রিবেলা অনেক বৃষ্টি হচ্ছিল, এবং সেদিনও অর্ধেক রাতে অভিজিতের রুম থেকে একটা অন্যরকম আওয়াজ আসছিল। ভেবেছিলাম আজকে দেখব যে সে রুমের মধ্যে এমন কি করে, এবং তার রুম থেকে এটা কিসের শব্দ আসে। কিন্তু ওই রাতের অন্ধকারে আমার নিজের রুম থেকে বেরোনোর একদম সাহস হয়নি। উল্টে আমি আমার বরকে ফোন করে অনেক রিকোয়েস্ট করে বলেছিলাম যে সে যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে আসে, কিন্তু সে প্রত্যেকবার একটাই কথা বলতো। পরের দিন সকালবেলা আমি যখন রান্নাঘরে জলখাবারের আয়োজন করেছিলাম, তখন অভিজিৎ রান্নাঘরে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, চাচি, তুমি কবে তোমার লাল ঘোড়াটার উপরে চাপতে দেবে? আমার আর সবুর হচ্ছে না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমার খুব ইচ্ছে করে তোমার লাল ঘোড়ার উপর চাপতে। তার কথা শুনে আমার বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠেছিল, কারণ আমি এত বড় বাড়িতে একাই ছিলাম, এবং আমার ভাসুরের ছেলের মুখ থেকে ওই ধরনের কথা শুনে মনে মনে ভীষণ ভয় পেয়েছিলাম। কিন্তু আমি তাকে ধরা দিইনি যে আমি তার কথায় ভয় পেয়েছি, বা আমি তার মনের নোংরা চিন্তাধারা বুঝতে পেরে গেছি। তারপর আমি ইচ্ছে করে হেসে তার ওই কথাকে উড়িয়ে দিয়েছিলাম। সেদিন অভিজিৎ যখন কলেজে চলে গেছিল, তখন আমি ঘরে একা বসে খুব কেঁদেছিলাম, কারণ এই কথাগুলো আমি কাকে বলতাম? এই কথাগুলো শোনার মতো আমার পাশে কেউ ছিল না। ভেবেছিলাম আমার বরকে অভিজিতের ব্যাপারে সবকিছু বলে দেব, কিন্তু বর যদি আমাকেই খারাপ ভেবে বসে, এই ভয়ে আমি বরকেও কিছু বলতে পারিনি। আমি চুপচাপ এগুলো সহ্য করছিলাম। এদিকে প্রত্যেক দিন রাতে অভিজিতের ঘর থেকে আজব ধরনের আওয়াজ শুনতে পেতাম। ওই আওয়াজ শুনে আমি ভয় পেয়ে চুপচাপ নিজের ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়তাম, আর ভাবতাম আমার বর যদি কাছে থাকত, তাহলে আজ আমার এতটা ভয় লাগত না, আজ আমাকে এতটা একা মনে হতো না। এভাবে বেশ কিছু দিন চলার পরে সেদিন রাত্রিবেলাতেও যখন অভিজিতের ঘর থেকে একটা অন্যরকম আওয়াজ আসছিল, তখন আমি ভয় না পেয়ে নিজের মনটাকে শক্ত করে ভেবে নিয়েছিলাম, আর যাই হোক না কেন, আজ আমি দেখবই যে আমার ভাইপোর ঘর থেকে এটা কিসের শব্দ আসে, এবং সে রাতের বেলা তার ঘরের মধ্যে কি করে। আমি মনে মনে তার ব্যাপারে যেটা ভেবেছিলাম সেটা কি একদম সঠিক ছিল? না, আমি অভিজিৎকে ভুল ভেবেছিলাম। এটা যাচাই করার জন্যই আমি সেদিন তার সত্যিটা নিজের চোখেই দেখতে চেয়েছিলাম। তারপর নিজের রুম থেকে বেরিয়ে আমি যখন আস্তে করে তার রুমের দিকে গেলাম, তখন দেখলাম ভিতর থেকে তার রুমের দরজাটা লক করা ছিল। ঘরের জানালার দিকে যেতে দেখলাম জানালাটাও ভেতর থেকে বন্ধ করা ছিল, কিন্তু জানালার মধ্যে যে একটা ছোট্ট ফুটো ছিল, সেই ফুটোর মধ্যে চোখ রেখে ভেতরের দৃশ্যটা দেখতেই আমার ভেতরটা কেঁপে উঠেছিল, কারণ জানি না কি আছে তার মোবাইলের মধ্যে। এমনকি ভিডিও দেখছিল, এবং মোবাইলের মধ্যে ওই ভিডিওগুলো দেখার পরে সে উদ্ভট কাণ্ড করছিল, এবং মুখ থেকে আজব ধরনের শব্দ বের করেছিল। তাকে ওই অবস্থায় দেখে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। আমি তখন ভয় পেয়ে তাড়াতাড়ি করে নিজের ঘরে এসে রুমের দরজা বন্ধ করে ওই দরজার পাশে বসে নিজের মুখটাকে ধরে কাঁদতে শুরু করেছিলাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম অভিজিৎকে বাচ্চা ছেলে মনে করে। আমি অনেক বড় ভুল করেছিলাম, কারণ সে যখন ইচ্ছে তখন আমার ঘরের ভিতরে চলে আসত এবং সারা দিন আমার সঙ্গে গল্প করত। আমি কিন্তু এই জিনিসগুলোকে এত গুরুত্ব দিতাম না। সেদিন রাত্রিবেলা তার ওইসব কাণ্ড কারখানা দেখার পরে আমি ভেবে নিয়েছিলাম সকালবেলা তাকে অবশ্যই জিজ্ঞেস করব যে সে রাত্রে বেলা মোবাইলে কি দেখছিল।
এবং সে মুখের মধ্যে কেন এইসব উদ্ভট আওয়াজ করছিল। সেদিন সারারাত ভয়ে আমার ঘুম হয়নি। কারণ আমার অভিজিতের প্রতি মনের মধ্যে একটা ভয় বসেছিল। সকালবেলা আমি যখন আমার ঘোড়া দুটোকে দেখতে গিয়েছিলাম, তখন তাদের একটু সেবা যত্ন করার পরে ঘরে ফিরে আসতেই দেখি অভিজিৎ দরজার সামনে দাঁড়িয়েছিল। সে আমাকে সকালবেলা দেখে চমকে গিয়ে বলল, চাচি, কি ব্যাপার? তুমি এত সকালে উঠে পড়েছ? তুমি তো এত সকালে উঠো না। আমি তখন অভিজিৎকে বললাম, তুমি এত সকালে উঠে কি করছো? তোমার এত সকালে ওঠার কি দরকার পড়েছে? অভিজিৎ তখন আমাকে বলল, আমি তো প্রত্যেক দিন সকালেই উঠি। এবং বলল, আমার সুন্দরী চাচি, আমি তো তোমার লাল ঘোড়ার উপরে অশ্বারোহণ করতে চাই। সকাল সকাল তোমার লাল ঘোড়ার উপরে চাপতে দারুণ লাগবে। অভিজিতের মুখ থেকে এই সব কথা শোনার পরে আমি নিজের রাগ আর সামলাতে না পেরে বললাম, তোমার খুব ইচ্ছে না আমার লাল ঘোড়ার উপরে চাপার? আর আমি আজ দেখতে চাই তুমি কিভাবে আমার লাল ঘোড়া উপরে চাপো। চলো, আমাকেও দেখাও। আমার কথা শোনার পরে অভিজিৎ বলল, চাচি, তুমি কি সত্যিই দেখতে চাও, নাকি তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো? আমি তখন অনেক বেশি রেগে গিয়ে অভিজিৎকে বললাম, আমি কোনো কিছু ইয়ার্কি করছি না। আমি সত্যিই দেখতে চাই যে তুমি কিভাবে লাল ঘোড়ার উপরে চাপবে। কারণ তুমি যখন থেকে এসেছ, তোমার মুখে একটাই কথা শুনে আমি এই কথাটাকে হেসে উড়িয়ে দিচ্ছি। আমার সব কথা শোনার পরে অভিজিৎ আমার হাত ধরে বাইরে নিয়ে গিয়ে যা করেছিল, আমি সেটা দেখেই তো অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। সে আমাকে বাইরে নিয়ে গিয়ে আমার লাল ঘোড়ার উপরে বসে অশ্বারোহণ করেছিল। এবং সে ওই ঘোড়ার পিঠে এত সুন্দরভাবে অশ্বারোহণ করেছিল যে আমি তো হা হয়েই তার দিকেই তাকিয়ে থেকে গিয়েছিলাম। কিছুক্ষণ অশ্বারোহণ করার পরে সে যখন ঘোড়ার পিঠ থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো, তখন আমি তাকে বললাম, তুমি এই লাল ঘোড়ার পিঠে চাপার কথা বলেছিলে, আর তুমি কিভাবে ঘোড়ার পিঠে অশ্বারোহণ করতে পারলে? কারণ তোমাদের বাড়িতে তো কোনো ঘোড়া নেই। অভিজিৎ তখন বলল, আমি যখন থেকে এখানে এসেছি, তোমার ওই লাল ঘোড়া দুটো দেখে পাগল হয়ে গেছি। কারণ আমিও ঘোড়া খুব ভালোবাসি। শুধু ঘোড়া কেন, যে কোনো পশু পাখি ও প্রাণী আমার খুবই ভালো লাগে। আমার কাকু যেমন ঘোড়া ও পশু পাখিদের খুব ভালোবাসে, ঠিক আমারও খুব ভালো লাগে। আমি যখন ছোটবেলায় দিদার বাড়ি যেতাম, তখন আমার দাদুর ও একটা লাল রঙের ঘোড়া ছিল, এবং দাদু আমাকে ওই ঘোড়ার পিঠে চাপিয়ে অশ্বারোহণ করাতো। এবং ছোটবেলা থেকেই আমার অশ্বারোহণ করতে খুব ভালো লাগত। কারণ আমি যখন দাদুর কাছে কয়েক বছর ছিলাম, তখন সেখানে দাদুর সঙ্গে ঘোড়ার পিঠে অশ্বারোহণ করা শিখেছিলাম। কিন্তু জানি না কী কারণে দাদুর ওই লাল রঙের ঘোড়াটা একদিন হঠাৎ করেই মারা যায়। আমি যখন দাদুকে জিজ্ঞেস করেছিলাম যে ঘোড়াটা কী কারণে মারা গিয়েছিল, তখন দাদু বলেছিল ঘোড়াটা নাকি অসুস্থ ছিল। এবং একদিন হঠাৎ করে আস্তাবলে গিয়ে দেখি যে সেই ঘোড়াটা মৃত অবস্থায় পড়ে রয়েছে। সেদিন ঘোড়াটার মৃতদেহ দেখে আমার দাদু ও আমি অনেক কেঁদেছিলাম। দাদুর কষ্ট দেখে আমারও ভীষণ কষ্ট হয়েছিল। আমি যখন দাদুর মতোই ঘোড়ার পিঠে অশ্বারোহণ করা শিখেছিলাম, তারপরে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছিল। আমি যখন দাদুর মতোই ঘোড়ার পিঠে অশ্বারোহণ করতাম, তখন ঘোড়ার পিঠে চাপতে গিয়ে আমি খুব বাজেভাবে ঘোড়ার উপর থেকে মাটিতে পড়ে গেছিলাম, এবং আমার পায়ে খুব বাজেভাবে আঘাত লেগেছিল, যার ফলে আমাকে 3 মাস রেস্টে থাকতে হয়েছিল। এবং বাড়ির সবাই আমাকে ঘোড়া থেকে দূর করে দিয়েছিল। আসলে ওই ঘোড়া থেকে পড়ে গিয়ে আমার পায়ের হাড় ক্র্যাক হয়ে গিয়েছিল। কিন্তু তোমার এখানে আসার পরে, ওই লাল ঘোড়াটাকে দেখার পরে আমার আবার আগের কথাগুলোই মনে পড়ে যায়। তোমার এখানে আসার পরে ওই ঘোড়া দুটোকে দেখে আমি মোবাইলের মধ্যে দেখতাম যে কিভাবে একটা আলগা ঘোড়াকে ট্যাকল করতে হয়। এবং আমি রাতের বেলা ঘোড়ার ভিডিওগুলো দেখে মুখ থেকে সে আওয়াজগুলো বের করতাম। কারণ তাদেরকে পোষ মানানোর জন্য তাদের মতো করে হ্যান্ডেল করতে হয়। আসলে প্রত্যেকটা পশুকে পোষ মানানোর জন্য একটা করে নির্দিষ্ট শব্দ থাকে, এবং আমরা যখন সেই শব্দটা মুখ দিয়ে বের করি, তখন ওই শব্দের মাধ্যমেই তারা বুঝতে পারে যে আমরা তার প্রভু। তোমার এখানে আসার পরে প্রথম দিন থেকেই আমি প্রত্যেক দিন ভোরবেলাতে তোমার ঘুম থেকে ওঠার আগেই ওই আস্তাবলে গিয়ে ঘোড়া দুটোকে পোষ মানানোর চেষ্টা করতাম। এবং আজকে তারা দুজনেই খুব ভালোভাবে আমাকে চিনে গেছে। আসলে আমার কিছু জিজ্ঞেস করার আগেই
অভিজিৎ আমাকে সবকিছু সত্যি কথা বলে দিয়েছিল। কারণ অভিজিৎ আমার কথা বলার ধরন দেখে বুঝে গেছিল যে আমি কেন আজ সকালবেলা তার সঙ্গে রেগে গিয়ে এই রকম ভাবে কথাবার্তা বলেছিলাম। সে আমার ইশারা বুঝতে পেরেছিল। অভিজিতের কথা শোনার পরে আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল। কারণ আমি তাকে অনেক ভুল ভেবেছিলাম এবং তার সঙ্গে এই ব্যাপারে কথা বলার পরে আমার নিজেকে খুবই লজ্জা লাগছিল। কারণ আমি তাকে খুব খারাপ ভেবেছিলাম। আমার মনে তার প্রতি যা ঘৃণা ছিল সেটা আমি নিজের মন থেকে বের করে ফেলেছিলাম। তারপর সেদিন রাত্রিবেলা যখন আমি অভিজিতের সঙ্গে বসে একসঙ্গে খাবার খেয়েছিলাম এবং সে যখন খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছিল, তার কিছুক্ষণ পরেই আমাদের বাড়ির বেল বেজে উঠেছিল। তখন রাত্রি 11টা বাজছিল। বাড়ির দরজা খোলার আগে আমি এটা ভাবছিলাম যে এত রাত্রে বেলা আমাদের বাড়িতে কে এসেছেন। দরজাটা খোলার আগেই আমি জিজ্ঞেস করেছিলাম বাইরে থেকে, তখন আমার বরের গলার আওয়াজ শুনতে পেয়ে আমি তাড়াতাড়ি দরজা খুলতেই আমার খুশির ঠিকানা ছিল না। কারণ আমার বর আমার সামনে দাঁড়িয়েছিল। তারপর বর বলেছিল সে নাকি আমাকে সারপ্রাইজ দেবে বলে। আমাকে আগে থেকে কিছুই জানায়নি যে সে আজকে রাতে বাড়ি ফিরবে। তাকে দেখা মাত্রই আমি তাকে ধরেছিলাম এবং তাকে অনেক আদর দিয়েছিলাম। বর বলেছিল সে আর বিদেশে যাবে না। তার যা কাজ ছিল সেসব কাজ ছেড়ে এসেছে। সেদিন আমি বরকে দেখে ভেবেছিলাম যে আমি যদি অভিজিতের ব্যাপারে কিছু বরকে বলে দিতাম তাহলে আমি কিন্তু বরের কাছে খারাপ হয়ে যেতাম। কারণ অভিজিতের মনে তো সে রকম কিছুই ছিল না যে রকমটা আমি তার ব্যাপারে ভেবেছিলাম। অভিজিতের কথাবার্তার ধরন দেখে আমি তার প্রতি মনে মনে যা ধারণা করেছিলাম সেটা আমার মনের ভুল ধারণা ছিল। এই জন্যই বলে কিছু কিছু কথা আগে থেকেই খারাপ মানে বের করতে নেই। সেই কথাটাকে আগে যাচাই করে নেওয়া উচিত। যেমনটা আমি ভেবেছিলাম অভিজিতের ব্যাপারে। আমি অভিজিতের কথার খুব খারাপ মানে ভেবে নিয়েছিলাম, যেটা ও কখনোই বলতে চায়নি। সে দিনের পর থেকে আমার বর আর কোনো দিন আমাকে ছেড়ে বিদেশে যায়নি এবং অভিজিৎ ও আমার ছেলের মতোই আমাদের খুব খেয়াল রাখত এবং আমার সঙ্গে খুব কথা বলত। এমনকি আমার বর যখন অফিসে ব্যস্ত থাকত তখন অভিজিৎ বাড়ির সমস্ত বাজারঘাট করে দিত। আমি এখন বরের সঙ্গে অনেক খুশি আছি এবং অভিজিৎকেও নিজের ছেলে মনে করে ভালোবাসি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার বয়ফ্রেন্ড আমাকে একদিন প্রেমের অভিনয় করে আমাকে কক্সবাজার হোটেলে নিয়ে গিয়েছিল সমুদ্র সৈকত দেখাবে বলে। তারপর আমরা যখন হোটেলে গিয়ে উঠলাম আমি ভেবেছিলাম আমার বয়ফ্রেন্ড অনেক ভালো, কোনো দিন আমার সাথে খারাপই করতেই পারে না। তাই একই হোটেলে একই রুমে দুজন স্বামী স্ত্রীর হয়ে থেকেছিলাম। তারপর আমার বয়ফ্রেন্ড রাতে আমার সাথে যে কাজ করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে উঠবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি ফারজানা আক্তার দিনা। আমার ডাক নাম দিনা। আমার বয়স 16। ছোটবেলা থেকেই আমি দেখতে খুব সুন্দরী ছিলাম। আকর্ষণীয় চেহারার অধিকারী ছিলাম। আমাকে দেখলেই পাড়ার ছেলেরা হা করে তাকিয়ে থাকত আর কিল কিল করে হাসত আর আমার চেহারা সৌন্দর্য উপলব্ধি করত। আমি যখন স্কুলে পড়তাম তখন আমার গায়ে সবে মাত্র যৌবন ফুটতেছে। চেহারার মধ্যে সব সময় অন্যরকম একটা ভাব থাকত। ছেলেদেরকে দেখলেই আমিও যেরকম অন্যরকম ভাব লিতাম ঠিক ছেলেরাও আমাকে দেখলে সেই রকম ভাব লিত। বন্ধুরা, বয়সন্ধিকাল তো, বুঝেনি তো ব্যাপারটা। অনেক মজা করে চলত আমার জীবন। স্কুলে যখন পড়তাম হাজারো ছেলেদের ক্রাশ ছিলাম তখন আমি। স্কুলের প্রায় প্রত্যেকটি ছেলেই আমার সাথে প্রেম করতে চাইত, আমাকে ভালোবাসতে চাইত।
ছেলেরাও যেমন আমাকে দেখে অন্যরকম ভাব নিত, ঠিক আমিও ছেলেদেরকে দেখে একটু মজা লওয়ার চেষ্টা করতাম। প্রেমের নামে আমার ছেলে বন্ধুরা মজা করার জন্য আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতে চাইত। আমি এতটাই সুন্দরী ছিলাম। আমি যখন তাদের সাথে ঘুরতে যেতাম, তাদের মধ্যে অন্যরকম একটা ইমেজ কাজ করত। প্রতিদিন একটা না একটা প্রেমের প্রস্তাব পাইতাম। কি করব বন্ধুরা, আমি তো রক্তে মাংসে ভরা একটা মানুষ। আমি দেখতে প্রচুর সুন্দরী, লাবণ্যময়ী এবং আবেদনময়ী হওয়ার ফলে প্রায় প্রতিদিনই এলাকার বখাটে ছেলেফেলেরা আমাকে প্রচুর বিরক্ত করত। এভাবেই চলতে লাগলো আমার জীবন। কিন্তু একদিন আমার জীবনে ঘটে গেল একটা ভয়াবহ দুর্ঘটনা। এই একটি দুর্ঘটনায় বন্ধুরা আমার জীবনটাকে পুরো তছনছ করে দিয়েছিল। এলোমেলো করে দিয়েছিল আমার পুরো জীবন। একটি ভুলের কারণে আমার এর মাসুল পেতে হচ্ছে সারাটি জীবন। বন্ধুরা, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার ওই ক্লাসের মেধাবী একজন ছাত্রের প্রেমে পড়ে যাই। সে দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। প্রথম দেখাতেই তাকে আমার ভালো লেগে যায়। সেও আমাকে ভালোবাসত, কিন্তু আমি তা জানতাম না। হঠাৎ একদিন সে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। আমিও আর তার প্রস্তাবটা না করতে পারলাম না। না করিনি একটি কারণে। কারণ আমি তো ছেলেটাকে খুব ভালো করে চিনতাম। আর তাছাড়া ওই ছেলেটা আর আমি তো একই স্কুলে পড়তাম। আর তাছাড়া ওই ছেলেটার বাড়িটা আমার পাশের গ্রামে। আমি খুব ভালো করে চিনতাম, যেখানে তার প্রস্তাব গ্রহণ করতে দ্বিধাবোধ করলাম না। ওহো বন্ধুরা, আমি তোমাদের আমার বয়ফ্রেন্ডের নাম বলতে ভুলে গেছি। তার নাম হলো তৌহিদুল ইসলাম রাজ। তবে সবাই তাকে রাজ নামে ডাকে। সে পড়ত ক্লাস 10-এ, আর আমি পড়তাম ক্লাস 9-এ। ঠিক এই মুহূর্তেই আমি তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যাই। বন্ধুরা, আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমার বয়ফ্রেন্ড রাজ একদিন আমাকে বলল, শোনো দিনা, অনেকদিন ধরে একটি কথা বলবো বলবো বলে ভাবছি, কিন্তু কথাটা আমার মনের ভিতরে ঘোরপাক খাচ্ছে। আমি কোনোভাবেই তোমাকে বলতে পারছি না। আর আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথাও বলতে পারি না। দিনা, তুমি বিশ্বাস করো কিনা জানি না, আমি তোমাকে মন থেকে, দিল থেকে, কলিজা উজাড় করে ভালোবাসি। হয়তো তুমি বিশ্বাস করতেও পারো, আবার নাও করতে পারো। দিনা, তুমি নিশ্চয় বুঝতে পারছো আমি তোমার কাছে কি চাই। দিনা, তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। দিনা, অনেক দিন ধরে আমি আমার মনের মধ্যে পোষণ করে রাখলাম, কিন্তু আমি তোমাকে যে অনেক ভালোবাসি তা কখনো বলতেও পারছি না। আজকে অনেক সাহস নিয়ে আমি তোমাকে বলে ফেললাম। দয়া করে তুমি আমার প্রস্তাবটা ফিরিয়ে দিও না। আমার বয়ফ্রেন্ড রাজ যখন আমাকে এমনভাবে কথাগুলো বলল, আমি তার প্রস্তাবটা পেয়ে মনে মনে অনেক খুশি হলাম, কিন্তু তাকে বুঝতে দিলাম না। ভাবলাম তাকে একটু বাজিয়ে নেয়া যাক, দেখি সে আমাকে কতটুকু ভালোবাসে। তারপর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, তাকে একটা পরীক্ষা নেব। সে যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে মনে হবে সে আমাকে অনেক ভালোবাসে। তারপর আমি আমার মনের ভাষাগুলো প্রকাশ করব। এই ভেবে আমি বললাম, রাজ, ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো তা মানছি। আমি বুঝতে পারছি। রাজ, আমি আমার ভালোবাসার কথা আজকে বলতে পারবো না। আমি তোমাকে কালকে আমার সিদ্ধান্ত জানাবো। কথা অনুযায়ী রাজ পরের দিন আমার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করতে শুরু করল। কিছুক্ষণ পর আমিও তার কাছে গেলাম। সে আমাকে বলল, দিনা, তোমার উত্তরের আশায় আমি রইলাম। তারপর আমি বললাম, রাজ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি জানি না এই শর্তটা শুনলে তুমি আমাকে ভালোবাসবে কিনা। এই শর্তটা শোনার পরেও যদি তুমি আমাকে ভালোবাসো, তাহলে তোমাকে ভালোবাসতে আমার কোনো আপত্তি নাই। তারপর রাজ আমাকে বলল, দিনা, দেখো, আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য আমি যে কোনো শর্ত পূরণ করতে রাজি। তোমার কি শর্ত দিনা? প্লিজ আমাকে বলো। তারপর আমি বললাম, রাজ, তুমি তো আমাকে ভালোবাসো আমার উপর দেখে, আমার রূপ যৌবন দেখে, কিন্তু আমার ভিতরে কি যন্ত্রণা তুমি তা জানো না। রাজ,
রাজ, আমার মেয়েলি একটা বড় সমস্যা আছে, যে কারণেই আমি কখনো কারো সাথে ঘনিষ্ঠ হতে পারবো না। ডাক্তার দেখিয়েছিলাম অনেক আগে। ডাক্তার বলেছে আমি যদি কখনো এরকম ধরনের কোনো কিছু করতে যাই, তাহলে আমার প্রাণ নাশের আশঙ্কা আছে। দেখো রাজ, আমার চেহারা, আমার সবকিছুই অনেক সুন্দর। আমি মানছি, আমার উপরের সুন্দরতা দেখে হয়তো তুমি আমার জন্য পাগল হয়ে গেছ। কিন্তু আমার এই সমস্যার কারণে আমি আজ পর্যন্ত কাউকে ভালোবাসতে রাজি পারিনি। যেসব ছেলেরা আমাকে প্রেমের প্রস্তাব দিত, তাদেরকে আমি আমার সত্য ঘটনাটা তুলে ধরতাম। তুলে ধরার পর তারা পিছপা হয়ে চলে যেত। আর সেজন্যই আমার কখনো কাউকে ভালোবাসার মতো সৌভাগ্য হয়নি। কিন্তু তোমার এই বিনম্র ভালোবাসার কাছে রাজ, আমি হেরে গেলাম। তুমি যদি আমার এই শর্তটা মেনে নিতে পারো, অর্থাৎ আমাদের সম্পর্ক বা বিয়ের পরে কখনোই আমরা ঘনিষ্ঠতা হতে পারব না, এই সম্পর্কটা যদি তুমি মেনে নিতে পারো, তাহলে তোমাকে ভালোবাসতে আমার কোনো আপত্তি নেই। আমার মুখ থেকে রাজ এইরকম ধরনের কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে জবাব দিতে শুরু করল। আমাকে বলতে লাগল, দিনা, আমি তোমাকে ভালোবেসেছি, তোমার মনকে, তোমার দেহকে নয়। সুতরাং তোমার সমস্ত শর্তই আমি মেনে নিতে রাজি। তুমি যদি না চাও, তোমার সাথে কখনোই আমি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করব না। রাজের তাৎক্ষণিক উত্তর শুনে আমি হতবাক হয়ে গেলাম। ভাবলাম রাজ আমাকে এত ভালোবাসে। এর আগেও অবশ্যই আমি অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি, কিন্তু যখনই কোনো ছেলেকে আমি এরকম ধরনের সমস্যার কথা তুলে ধরেছি, তারা আস্তে আস্তে পাছ কাটিয়ে চলে গিয়েছিল। কিন্তু রাজ তার সিদ্ধান্ত থেকে এক পাউন্ড পিছপা হয়নি। এই প্রেক্ষিতেই বুঝতে পেরেছিলাম সে আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে, অর্থাৎ তার ভালোবাসার মধ্যে কোনো খাত নাই। তারপর থেকেই আমি ওকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করলাম। শুরু হলো আমাদের ভালোবাসা। সময়টা ছিল অনেক রোমান্টিক। বেশ কিছুদিন আমাদের ভালোবাসা চল, মন দেওয়া নেওয়ার চলল। মাঝে মধ্যে রাজ আর আমি বিভিন্ন জায়গায় বিনোদনের জন্য ঘুরতে যাইতাম, কিন্তু সে আমার দিকে মাঝে মধ্যে রোমান্টিক মুডে থাকত। কিন্তু আমার ভালোই লাগত। আমি তারপরও তাকে বুঝতে দেইনি আমি যে তাকে পরীক্ষা করেছিলাম, বা পরীক্ষা করছি এখনো। একদিন আমি বাসায় বসে বসে টিভি দেখছিলাম। হঠাৎ করে টিভির মধ্যে কক্সবাজারে একটি সিন দেখতে পেলাম। খুব সুন্দর এবং রোমান্টিক লাগছিল আমার। কিন্তু দেখার পর আমি রাজকে শেয়ার করলাম, আজকে একটা জিনিস দেখলাম টিভির মধ্যে, খুব ভালো একটা স্পট। কক্সবাজার যে সত্যিকার অর্থে এত সুন্দর আগে কখনো দেখেনি এবং জানতামও না। আমার মুখে এরকম ধরনের প্রশংসা শুনে রাজ বলতে লাগল, তুমি যদি চাও, তাহলে তোমাকে আমি কক্সবাজার ঘুরিয়ে দেখাতে পারি। যদি তুমি অনুমতি দাও, তাহলে আমি তোমাকে কক্সবাজার নিয়ে যেতে পারি। রাজের মুখ থেকে এরকম ধরনের কথা শুনে আমি খুব উল্লাসিত হয়ে গেলাম। আর ভাবলাম, রাজ, তুমি কি সত্যি বলছো? আমাকে কক্সবাজার নিয়ে যাবে? আসলে কক্সবাজার যাওয়া কিন্তু আমার অনেক স্বপ্ন। তখন রাজ বলল, হ্যাঁ দিনা, আমি সত্যি বলছি। তুমি যদি চাও, তাহলে তোমাকে আমি কালই কক্সবাজার নিয়ে যাব। আমি বললাম, সত্যি রাজ? রাজ বলল, হ্যাঁ সত্যি। আমি বললাম, তাহলে ঠিক আছে রাজ, তাহলে চলো আমরা একটা নির্দিষ্ট দিন ঠিক করে আমরা কক্সবাজার থেকে ঘুরে আসি। কিন্তু এখানে তো একটা সমস্যা আছে, কক্সবাজার গিয়ে আমরা থাকব কোথায়? রাজ বলল, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। কক্সবাজার থাকার মতো অনেক জায়গা আছে, বিশেষ করে অনেক বড় বড় এবং ভিআইপি হোটেল আছে। সেখানে সব কিছু সুবিধা আছে, আমরা চাইলে সেখানে থাকতে পারি। আমি বললাম, রাজ, তারপরও তুমি আর আমি একসাথে একটি হোটেলে থাকব। আর তাছাড়া আমাদের তো এখনো বিয়ে হয়নি। রাজ বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো না? দিনা, তুমি আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারো। আমার কাছে তুমি 100% সুরক্ষিত থাকবে। রাজকে আমি অনেক বিশ্বাস করতাম, কারণ আমি তাকে বিভিন্নভাবে পরীক্ষা করেছিলাম, কিন্তু তার মধ্যে বাজে কোনোদিন আমি কোনো কিছু পাইনি। যে কারণেই আমি তার সাথে কক্সবাজার যেতে রাজি হয়েছিলাম। কক্সবাজার গিয়ে আমরা প্রথমত দুজন দুজনকে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে একটি হোটেলে উঠলাম।
সেখানে আমরা সপ্তাহখানেক থাকব। যে কারণেই আমরা 1 সপ্তাহের জন্য হোটেলটি বুক করলাম। জীবনে প্রথম অন্য কোনো পুরুষের সাথে রুম শেয়ার করা। কিছুটা ভয়ও লাগছিল। আবার ভাবলাম, রাজকে কিছুটা সারপ্রাইজও দিব। সত্যিকার অর্থে আমার মধ্যে যে কোন সমস্যা নাই, তা রাজকে আমি প্রকাশ করব। অবশ্যই আমার সারপ্রাইজ পেলে রাজও অনেক খুশি হয়ে যাবে। দুজন রুমে ঢুকে ফ্রেশ হয়ে গোসল করে নিলাম। একদম ফ্রেশ হয়ে দুজন বিশ্রামের জন্য প্রস্তুত হলাম এবং দুজন দুজনের চোখের উপর চোখ রেখে গল্প করতে শুরু করলাম। খুব ভালোই লাগছিল। মনে হচ্ছিল যেন নতুন কোনো পৃথিবীতে আমরা চলে গিয়েছিলাম। গল্প করতে করতে হঠাৎ আবেগঘন্মা অবস্থা আমার হয়ে গেল। রাজও আমার দিকে আবেগময় অবস্থায় দেখতে লাগল। আমি রাজকে বললাম, রাজ, আজকে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিব। রাজ আমার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে বলল, দিনা, তুমি আমাকে কি সারপ্রাইজ দিবা? একটু বলো না, আমার তো আর দেরি সহ্য হচ্ছে না। আমি বললাম, রাজ, তোমাকে যে আমি একটি গোপন সমস্যার কথা বলেছিলাম, মূলত সেটা ছিল আমার একটা নাটক। আমি তোমাকে এতদিন পরীক্ষা করলাম, এতদিন তোমাকে যাচাই করলাম, সত্যিকার অর্থে তুমি আমাকে অনেক ভালোবাসো কিনা। রাজ, আমি তোমাকে বেসিক্যালি যে একটা পরীক্ষা করলাম, সবগুলোতেই তুমি পাশ করেছ। তাই আজ তোমাকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ তোমার হাতে তুলে দিব। আমার কথা শুনে রাজ আরও বেশি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আর মুচকি মুচকি হাসতে শুরু করল। আমি বললাম, রাজ, এবার খুশি তো? রাজ বলল, সেটা তোমার ইচ্ছা। আমি তোমাকে বলেছিলাম না, আমি তোমাকে কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করব না। আর তুমি না চাইলে তোমার সাথে আমি কখনো ঘনিষ্ঠতা হব না। আমি আমার কথা রাখার চেষ্টা করব। তখন আমি বললাম, রাজ, সেটা ছিল আমার তোমাকে পরীক্ষা, কিন্তু তুমি তো পরীক্ষায় পাশ করেছ। এবার তুমি আমার সাথে তোমার ইচ্ছা পূরণ করতে পারো। আমি তো তোমাকে উন্মুক্ত করে দিয়েছি রাজ, তুমি চাইলেই আমার সাথে সবকিছু করতে পারো। আমার কথা শুনে মনে হলো রাজ মনে মনে অনেক খুশি। দুটি তাজা প্রাণ মনে মনে এবং দেহের মধ্যে টগবগ শুরু হলো। মূলত দুইটি তাজা প্রাণ একসাথে, তাও আবার রোমান্টিক মুহূর্তে, আবার নির্জন মুহূর্তে, যেখানে কেউ নেই। আর এইরকম নির্জন মুহূর্তে একজন আরেকজনকে পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। ঠিক সেই মুহূর্তটাও আমার আর রাজের মধ্যে এসে পড়ল। রাজ আমার অনুমতি পেয়ে কিছুক্ষণ পরেই আমি অনুভব করলাম রাজ ভিন্ন কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে। রাজ অনেক শক্তিশালী, সুদর্শন একটা পুরুষ, যাকে দেখলেই গা শিশরিত হয়ে উঠত। কিন্তু তার ওটা দেখে আমার মাথা তো গরম হয়ে গেল। ভাবলাম, আমি এটা কি দেখলাম? মনে হচ্ছে বিদেশি বিদেশি ভাব। দেখেই তো আমি অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা। ভাবলাম, জীবনে আমি কোনোদিন কারো সাথে এরকম কিছু করি নাই। তার মধ্যে আবার ওর ইয়া বড় জিনিস, দেখতে অনেকটা বিদেশিদের মতো। ওটা দেখে আমার মাথা গরম হয়ে গেল আর আমার গায়ের রক্তের মধ্যে যেন ঘূর্ণিঝড় বইতে লাগল। মনের মধ্যে উথাল পাথাল লাগল। চোখের মধ্যে যেন অন্যরকম নেশায় নিঃসৃত হতে লাগল। তখন আমি এবং রাজ এক অন্য জগতের বাসিন্দা হয়ে গেলাম। কিন্তু যখন রাজ প্রথম প্রথম আমাকে তার ইয়া বড়টা অনুপ্রবেশ হল, তখন আমি কি বলবো বন্ধুরা, তখন আমার কাছে এমন মনে হল যেন আমার ভিতরটা লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। আমি জানি না প্রথম প্রথম এত কষ্ট কেন পাওয়া যায়। তারপর অবশ্য আমি অনেক মজা পেয়েছিলাম। আমার আর রাজের একবার হওয়ার পরও সে কোনোভাবেই মানতে ছিল। আমার মনে হলো তার মধ্যে পুরো তুফান উঠে পড়েছিল। তারপর সে এই ভারে এক রাতে তার 5 বার হয়েছিল। এইভাবে রাজের সাথে আমার জীবনের 7টি দিন খুব মজা করে কেটেছিল। তারপর 1 সপ্তাহ পর আমি আর রাজ বাড়ি চলে আসলাম। কিছুদিন পর রাজ বিদেশ চলে গেল। তারপর থেকেই রাজ আর আমার সাথে খুব একটা বেশি যোগাযোগ করত না। এক প্রকার সে আমাকে ভুলে গিয়েছিল। আমার সবকিছু লুটে নেওয়ার পরেও সে আমাকে কিভাবে ভুলে গেল, বিষয়টি নিয়ে চিন্তা করতে করতে আমার মাথা খারাপ হয়ে যায়। তার সাথে আমার বর্তমানে কোনো প্রকার যোগাযোগ নেই, একবারে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমার জীবন, যৌবন, পড়ালেখা সবকিছু হারালাম তার জন্য। বন্ধুরা, এই ঘটনাটি আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল, যার মাসুল আমাকে সারা জীবন পেতে হবে।
পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, তোমাদের জীবনে হয়তো আমার মতো এরকম ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু আমার মতো করে কাউকে বিশ্বাস করবে না। বিশ্বাস করলে শুধু বাহ্যিক দিক থেকে বিশ্বাস করতে পারো, কিন্তু ভেতর থেকে কখন বিশ্বাস করবে না, তাহলে আমার মতো সারাটা জীবন পশ্চাতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমার বাবা ঘুমের মধ্যে আমার সাথে এক অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করেছিলেন। আমি তখন ভয়ে কিছু বলি নাই, ঘুমের ভান ধরে পড়ে রইলাম। কিন্তু তার কিছুক্ষণ পরেই বাবা আমার সাথে যা করল, তাতে আমার হুঁশ চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। পুরো গল্পটি শুনলে বন্ধুরা তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমার নাম অনুশ্রী। আমি খুব গরিব ঘরের মেয়ে। আমার বাবা গঞ্জে ছোটখাটো কি ব্যবসা করে। আমার মা গৃহিণী, ঘরের কাজ এবং অন্যান্য কাজগুলো সম্পাদন করত। আমার মা দেখতে খুব সুন্দর ছিল। আমরা এক ভাই এক বোন। ভাইয়ের ছেলে আমার যখন 14 বছর বয়স, তখন আমার ছোট ভাইয়ের বয়স মাত্র 4 বছর। খুব সুখে শান্তিতে চলতেছিল আমাদের জীবন। কিন্তু আমাদের জীবনে যে এরকম ধরনের একটা দুর্ঘটনা হবে তা কখনো কল্পনাও করতে পারিনি। বন্ধুরা, আমার যখন 15 বছর বয়স, তখন আমার মায়ের একটি কঠিন রোগ হয় এবং আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলেছে আমার মা হয়তো বেশি দিন বাঁচবে না। তোমার মায়ের কোনো শেষ ইচ্ছা থাকলে তোমরা তাকে পূরণ করে দাও এবং তোমার মায়ের যা মন চায়, ভালো মন্দ তা খাইয়ে ফেলো, কারণ তোমার মা হয়তো আর সপ্তাহ খানেক বাঁচতে পারে। ডাক্তারের মুখে এরকম ধরনের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কিন্তু ভাগ্যের কি পরিহাস! তারপর আর অল্প কিছুদিন পরেই আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। বাবা মাকে হারানোর পর খুব একা হয়ে গেলেন, আর বেশিরভাগ সময়ই একা থাকতেন। কারো সাথে খুব বেশি একটা কথা বলতেন না, ব্যবসায়েও খুব একটা মনোযোগ দিতেন না। কেমন জানি মন মরা হয়ে থাকত। আমাদের পুরো পরিবারটা তখন সুখের ছায়ায় অন্ধকার হয়ে গিয়েছিল। আমারও খুব একটা ভালো লাগত না। আমিও নীরবে বসে বসে মার জন্য কান্না করতাম। এভাবে আমাদের সময় কাটতে লাগল। 2 থেকে 3 বছর পার হওয়ার পর আমরা আমাদের অবস্থাটাকে স্বাভাবিক করতে পেরেছিলাম। বাবাও আস্তে আস্তে তার অবস্থাটাকে স্বাভাবিক করতে পেরেছিল। এভাবে চলতে লাগলো আমাদের জীবন। মা মারা যাওয়ার প্রায় 2 থেকে 3 বছর পার হয়ে গেল। বাবাও মোটামুটি আমাদের সাথে ভালোই ছিল, খারাপ ছিল না। কিন্তু বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করলাম বাবা আমার প্রতি কেমন করে যেন তাকিয়ে থাকে। তার তাকানো দেখলেই আমার কাছে মনে হয় যেন অন্য কোনো কিছু রহস্য লুকিয়ে রয়েছে। কিন্তু আমি তো মেয়ে, যে জন্য আমি এটাকে স্বাভাবিক মনে করতাম, কোনো কিছু মনে করতাম না। আর তাছাড়াও বন্ধুরা, আমার তো মোটামুটি বিয়ের বয়স হয়েছে, আর আমি নবযুবতী, সদ্য যুবতী। যৌবনের আকর্ষণ সবে মাত্র আমার মধ্যে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে উঠেছে। তখন আমার এই অবস্থায় যে কোনো ছেলে দেখলে তো মাথা না ঠিক থাকারই কথা। কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমার জীবনের সর্বপ্রথম যে দুর্ঘটনাটি হবে সেটি আমার বাবার দ্বারাই হবে। আমি ভাবতে আমার গায়ে শিহরণ দিয়ে ওঠে। যাই হোক বন্ধুরা, এভাবেই আমি আমার বাবার যে কুদৃষ্টি আমার প্রতি পড়তে থাকে তা আমি আর চোখে দেখতে শুরু করলাম, এবং প্রায় লক্ষ্য করলাম বাবা আমার দিকে বিভিন্নভাবে, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমার দিকে তাকিয়ে থাকে। তখন লজ্জায় আমার খুব খারাপ লাগে। মাঝে মধ্যেই আমি বাবার কাছ থেকে গিয়ে দূরে বসে থাকতাম, অথবা মনের কষ্টে কাঁদতাম আর বলতাম, মা তুমি আমাকে কোথায় রেখে গেলা? আমার কান্নার শব্দ শুনে বাবা আমার রুমে যেতেন। আমার রুমে গিয়ে বাবা আমাকে আদর করার নামে
সহানুভূতি দেখানোর নামে আমার প্রতি সে এরকম আচরণ করতেন। আমার কাছে মনে হতো যেটা মোটেও কোনো স্বাভাবিক মানুষের কাজ না। আর এদিকে আমার ভাইটা তখন ছোট, সে খুব একটা বুঝত না আমার প্রতি বাবার অদ্ভুত দৃষ্টি এবং অদ্ভুত আচরণের কারণে। আমি একদিন বাবাকে বললাম, বাবা, মা মারা গেছে অনেক দিন হয়েছে। আমার মনে হচ্ছে কি তোমার একটা বিয়ের দরকার। তুমি যদি রাজি থাকো বাবা, তাহলে তোমাকে আমরা একটা বিবাহ করিয়ে দিব। আমার কথা শুনে বাবা অবাক হয়ে তাকিয়ে রইলেন আর বললেন, মারে, তোমার মাকে আমি খুব ভালোবাসতাম। ভালোবেসে তোমার মাকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু অকালে তোমার মাকে আমার কাছ থেকে সৃষ্টিকর্তা কেড়ে নিয়েছে। কি করব? আমার কপালে নাই। যাক মা, আমি খুশি আছি, আমি সন্তুষ্টি আছি। আমি তোমাদেরকে ছেড়ে আর কখনো বিয়ে করব না। তারপর বাবা আমাকে বলল, মা অনুশ্রী, তুমি কি তোমার মায়ের মত আমাকে ভালোবাসতে পারবে না? আমি তোমার ভালোবাসা পেয়ে সারা জীবন থাকতে চাই। তারপর আমি বাবাকে বললাম, বাবা, আমি কি আর তোমাকে মায়ের মতো করে ভালোবাসতে পারব? মায়ের মতো আদর যত্ন করতে পারব? তখন আমাকে বাবা বলল, কেন পারবে না মা? তুই তো আমার মেয়ে, তুই আমার মায়ের মতো করে আমাকে ভালোবাসবে। আমি বললাম, ঠিক আছে বাবা, আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমি তোমাকে খুব ভালোবেসে যাব। আর এমনিতে বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে বাবা খুব খুশি হয়ে গেলেন। যাই হোক বন্ধুরা, এভাবেই চলতে লাগলো আমার দিনকাল। হঠাৎ একদিনই আমি আমাদের ওয়াশরুমে গোসল করতে গেলাম। তো আমার সবকিছুই ভেজা ছিল। মানে একবারে বুঝতেই পারছেন তো বন্ধুরা, গোসল করা অবস্থায় যে রকম থাকতে হয়, ঠিক সেরকমই আমি ছিলাম। আমি যে গোসল করতেছি, বাবা সেটা বুঝতে পারি নাই। বাবা কিসের জন্য যেন ওয়াশরুমে গিয়ে মানে তাকাতেই আমাকে এ অবস্থায় দেখে ফেলল। আমি খুব একটা বুঝতে পারি নাই। তারপর হঠাৎ আমি চেয়ে দেখি বাবা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি এই অবস্থা দেখে আমি খুব লজ্জা পেয়ে যাই। আমি আমার নিজেকে সমেতেকা করার চেষ্টা করি। তারপর বাবা তেথমত করে আমার এখান থেকে চলেন। যেদিন থেকে বাবা আমার এ অবস্থায় আমাকে দেখেছেন, সেদিন থেকেই আরও বেশি প্রকার অদ্ভুত অদ্ভুত আচরণ করতে শুরু করেন। মনে হচ্ছে যেন আমার সাথে উনি ভিন্ন রকম কোনো কিছু করার দারুণ প্রয়াস করছেন। কিন্তু আমি তার নিজের মেয়ে বলে সে আমাকে সরাসরি কিছু বলতে পারতেছেন না। শুধু তার ভাব নমুনা দেখে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যেন উনি আমার সাথে খুব একটা ভালো মুহূর্ত কাটানোর চেষ্টা করতে চাইছে। সেদিন রাতে বন্ধুরা, হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে যায়। কিন্তু অসুস্থ হয়ে যাওয়াটা আমি বিশ্বাসই করতে পারছি না, কারণ বাবা কিছুক্ষণ আগেরই সুস্থ ছিল। তাহলে দুপুরে বাবা যখন আমার গোসল দেখে ফেলল, তখন থেকেই অসুস্থ হয়ে গেল। আসল বিষয়টা কি আমি কোনোভাবেই বুঝতে পারছি না। দিনে সুস্থ ছিল, এখন তাহলে অসুস্থ হলো কিভাবে? আর বাবার যে এটা একটা অভিনয় ছিল তা আমি তখন বুঝতে পারি নাই। বিষয়টা যে বাবার পুরোটাই একটা অভিনয় ছিল তা অবশ্যই পরে আমি বুঝতে পেরেছিলাম। যাই হোক বন্ধুরা, সে রাতে বাবা হঠাৎ করে আমাকে ডাক দিয়ে বলল, অনুশ্রী, মায়া, কোথায় আছো তুমি? আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুমি আমার মাথায় একটু পানি ঢেলে দাও। আমার খুব ভয় করছে। তুমি কি আজকে আমার পাশে থাকবা? আমি বললাম, কেন থাকবো না বাবা, তুমি তো অসুস্থ। তোমার এই মুহূর্তে তোমার কাছে যদি আমি না থাকি তাহলে কে থাকবে? তারপর আমি আমার ছোট ভাই এবং বাবাকে নিয়ে একসাথে শুতে গেলাম। আর বাবাকে যত্ন করতে লাগলাম যাতে বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি বাবার খুব সেবাযত্ন করতেছিলাম। বাবা অসুস্থতার ভান ধরে আমার সেবা যত্ন নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি বুঝতেছি না। এভাবেই সেবাযত্ন করতে করতে আমি হঠাৎ করে ঘুমিয়ে গেলাম। এভাবেও ঘুমিয়ে গেল আমার ছোট ভাই। বাবাও ঘুমিয়ে গেল। কিন্তু রাত যখন গভীর হল, অর্থাৎ আনুমানিক 1টা থেকে 2টা বাজে, তখনই আমি অনুভব করলাম আমার সাথে কেউ কোনো কিছু করার চেষ্টা করছে। তখন আমি আধ ঘুমেছিলাম। আমি অনুভব করতে লাগলাম কেউ যেন আমাকে প্রথমে আস্তে আস্তে করে শিহরিত করতে লাগল। আমি আধ ঘুমা অবস্থায় খুব একটা বেশি বুঝতে পারি না।
আমি এভাবেই ঘুমিয়েছিলাম। তারপর হঠাৎ করে অনুভব করতে লাগলাম আমার উপরের দিকেও কেউ যেন আমার সাথে অদ্ভুত রকম আচরণ করার চেষ্টা করছে। আস্তে আস্তে আমার ঘুম ভাঙতে লাগল। আর এদিকে তখন আমার প্রায় পুরো এলোমেলা অবস্থা। এলোমেলো অবস্থা করার পর যখন ওই লোকটি আমার সাথে ভিন্ন রকম কিছু করতে যাবে, ঠিক সেই রকম তখনই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দুচোখ খুলতেই দেখি সে তো আর কেউ নয়, সে আমার নিজের বাবা। আমি বললাম, বাবা, আপনি আমার সাথে কি করছেন? আমি তো আপনার মেয়ে। তারপর বাবা বলল, শোনো মা, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু চাহিদা থাকে। তোর মা মারা গেছে 4 থেকে 5 বছর হয়ে গেছে। আর আমার তো বয়স চলে যায়নি। আমারও তো কোনো না কোনো একটা চাহিদা আছে। আমার তো কোনো কিছু মন চায় আছে। কিন্তু তোকে দেখে মা আমি আর সামলাতে পারলাম না। কারণ তোকে দেখলেই আমাকে তোর মায়ের কথা মনে পড়ে যায়। তোর চেহারাও ঠিক সেই মায়ের মতোই হয়েছে। তারপর বাবা মাকে বলল, মা অনুশ্রী, আমি তো তোর কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই। তোর কাছে আজকে আমি একটা জিনিস চাইব। বাবার কথা শুনে আমি পরিষ্কার বুঝতে পারলাম বাবা আমার কাছে কি চাইছে। তারপরেও কিন্তু আমি বাবাকে বললাম, বাবা তুমি যা আমার কাছে চাইছ তা কিভাবে সম্ভব? তারপর বাবা মাকে বলল, মা অনুশ্রী, এখানে তো তুই আর আমি ছাড়া আর কেউ নাই। আর তাছাড়া তোর ছোট ভাই অন্যদিকে ফিরে ঘুমিয়ে রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মা অনুশ্রী, তোর মা মারা গেছে অনেক দিন হয়েছে। আমিও অনেক দিনের ক্ষুধার্ত। আর এদিকে তোরও পরিপূর্ণ বিয়ের বয়স হয়ে গেছে। কিন্তু অর্থের অভাবে আমি বিয়ে দিতে পারি না। তো তোর আর আমার দুইজনেরই একটা অন্যতম চাহিদা আছে। তাহলে চল, আমরা আর অপেক্ষা না করে আমরা আমাদের চাহিদা পূরণ করতে থাকি। বাবার মুখ থেকে এরকম কথা শুনে আমার সারা গায়ে আস্তে আস্তে শিহরণ জাগতে শুরু করল। কেমন জানি আমিও দুর্বল দুর্বল হয়ে যেতে লাগলাম। তারপর আমি দেখলাম বাবা আরও বেশি বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি আমার সাথে। আসলে বন্ধুরা, চাহিদার তার নেয়। তখন আর সম্পর্কের জেরটা আর সম্পর্কে রইল না। মনে হলো যেন তারুণ্যের জের। পুরো পৃথিবীটাকে তখন তারুণ্যময় লেগেছিল। আর এই তারুণ্যের ফলে আমার নিজের বাবা আমাকে এইরকম ধরনের একটা কাজ করে ফেলেছিল। যে কাজটা করার ফলে প্রথমে আমি খুব ভয় এবং কষ্ট পেয়েছিলাম। তিনি যখন পুরোপুরি আমার উপরে অবস্থান করেছিল, তখন আমার কাছে মনে হয়েছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। মনে হয়েছিল আমি অনেক অনেক কষ্টের মধ্যেও কি যেন একটা সুখের ছায়া পেয়েছিলাম। কিছুক্ষণ পরেই আমি পরিপূর্ণ সুখ এবং তৃপ্তি অনুভব করতে লাগলাম। বন্ধুরা, এরপর থেকেই প্রায় প্রতিদিনই বাবার সাথে আমার এরকম ধরনের রামকৃষ্ণ লীলা চলত। বন্ধুরা, ঘটনাটি ছিল অনেক দিন আগের। ঘটনাটি সত্যিই আমার জীবনে অনেক বেদনাদায়ক ছিল। যদিও তখন বুঝতাম না, অবুঝের মতো কাজটা করে ফেলেছিলাম। আর বাবাও আমার এই দুর্বলতার সুযোগ ইচ্ছামতো কাজে লাগিয়েছিল। বন্ধুরা, তারপর নির্দিষ্ট একটি সময় আমার বিয়ে হয়ে গেছে। বাবা নিজেই তার চাহিদা পূরণ করে আমাকে অন্য একটি ছেলের হাতে তুলে দিলেন। কিন্তু ছেলেটি খুব ভালো ছিল, যে কারণে আমাকে পরিপূর্ণ স্ত্রীর মর্যাদা দিয়ে আমাকে এখনো খুব সুখে রাখতেছেন। যাই হোক বন্ধুরা, যদিও আমি এখন খুব সুখে আছি, কিন্তু যখন আমার অতীতের দৃশ্যগুলো আমার চোখে ভাসে, তখন আমার কাছে খুব খারাপ লাগে। মনে হয় যেন আমি ভিন্ন কোনো এক জগৎ থেকে সুখের রাজ্যে চলে এসেছি। পরিশেষে আমি তোমাদেরকে বলবো, বন্ধুরা, পৃথিবী বৈচিত্র্যময়। আর পৃথিবীতে মাঝে মধ্যেই এমন কিছু ঘটনা ঘটে যায় যা মানুষের বিশ্বাসের অযোগ্য। ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছিল আমার জীবনে, যা তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু হ্যাঁ, এটাই সত্য। আর মাঝে মধ্যে এরকম কিছু অদ্ভুত ধরনের ঘটনা আমাদের পৃথিবীতে হয়, যে ঘটনাটি আমাদের বাস্তব স্বাভাবিক জীবনকে উদ্ভব করে তোলে, আশ্চর্যপূর্ণ করে তোলে। আর তোমাদের জীবনেও হয়তো বন্ধুরা এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। তাই তোমরা এরকম পরিস্থিতিতে পড়লে তোমরা অবশ্যই নিজেকে সাবধান রাখার চেষ্টা করবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি,
তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।